তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে যে নানা রকম বিষয় নিয়ে আলোচনা চলছে আমাদের। এই আগামী দিন কীভাবে টুর্নামেন্ট চলবেন, এই যে বিভিন্ন বড় বড় যে প্লেয়াররা আছেন, যেনারা টিম ওনাররা আছেন, তেনারা এক এক ডেটে দুটো করে খেলা নিচ্ছে, ফাঁসিয়ে দিচ্ছে, যেমন আমাদের মাঠে অবীতিকর ঘটনা ঘটেছে। তো এই সব নিয়ে নানা রকম আগামী দিন কিভাবে আমাদের শ্যামপুর থানার এই টুর্নামেন্টটা চলবে, বা আগামী দিনে কর্মকর্তাদের দিকে তাকিয়ে আমরা একত্রিত হয়েছি যে যাতে এই টুর্নামেন্টে শুধু আজকে বড় বড় টিম ওনাররা আসছেন, তারা টাকা পয়সা লুটে নিয়ে চলে যাচ্ছে। একটা কর্মকর্তা আজকে, অনেক কর্মকর্তা আজ আমাদের ভালো ভালো কর্মকর্তা, তারা আজ আমাদের মধ্যে আর মানে খেলার জগৎ থেকে সরে যাচ্ছে। সেই জন্যই বিশেষ করে আজকের এই সব আমাদের ডাকা। এই জন্যই সরে যাওয়ার কারণ হচ্ছে, একটা টিম কর্মকর্তা সে টিম নিচ্ছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু যদি আমরা কাউন্সিল একটা গিফট দিই সেটাই সে পাচ্ছে, কিন্তু বাকি আদার্স যে মানি, ধরুন আমার মাঠে 80,000 টাকা ছিল প্রাইজ মানি, 80,000 টাকা, একটা বড় টিম উঠলে সে 70,000 নিয়ে চলে যাচ্ছে, 8,000 টাকা এন্ট্রি, আদার্স কর্মকর্তার খাওয়া খরচা আছে, আরও আছে। সেই জন্য আমরা এই বার্তাটা দিতে চাই সারা পশ্চিমবাংলা জুড়ে, যে এই বার্তাটা এটাই, যে আজকে আমাদের শ্যামপুর থানা থেকে বার্তা, যে একটা পার্সেন্টেজ, একটা আমাদের শ্যামপুর থানায় খেলতে আসলে পারে একটা পার্সেন্টেজ করা হোক, 20% হোক, 25% হোক, 30%, সেটা আলোচনা সাপেক্ষে আমরা টেবিলে করব, সেই মোতাবেক। আর দুই হচ্ছে, এই যে টিম, যারা টিম ওনাররা নিচ্ছেন, এক এক ডেটে 2-3টে করে টিম নিচ্ছেন, নিয়ে বড় বড় টুর্নামেন্টের মানহানি হচ্ছে, এইসব নানা রকম বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আর বিষয় হচ্ছে যে এই যে পার্সেন্টেজটা হবে, আর সেই সঙ্গে এই যে ধরুন একটা 50,000-এর গেম হচ্ছে, সেই রেজিবুল, সেই কালাম, সেই বড় নন্দীগ্রামটা সকল আসছে, তারা ধরুন সাপোজ অ্যাপ্রক্স 12,000 টাকা নিচ্ছে। আমার মাঠে 40-50 গেম আছে, দাদা করলো 12,000 নিল, কিন্তু আবার ফেরে দাদার মাঠে গেম আছে 1 লাখ টাকা, কিন্তু সেই প্লেয়াররা খেলতে আসছে, কিন্তু তাদের আবার ফেরে ভিজিটটা বেড়ে যাচ্ছে কত না, 20,000-22,000 টাকা দিতে হবে। কিন্তু কেন, তোমরা তো দাদা আলাদা কোনো প্লেয়ার আনছো না, সেই একই প্লেয়ার তোমার খেলছে। তোমরা যখন অসময়ের বাজার, আমরা দেখেছি লকডাউনের সময় তোমরা 10,000-12,000-এরও গেমে খেলতে গেছো। তাহলে এই যে একটা প্লেয়ারদের একটা গড় এভারেজ, একটা তাদেরও একটা, তাদের এর উপরে সংসার চলছে, তারাও একটা গড় এভারেজ করুক, যাতে আগামী দিন না কোনো কর্মকর্তার অসুবিধা হয় নিতে, আগামী দিন আরও কর্মকর্তা টুর্নামেন্টে অংশগ্রহণ করুক, আমরা এটা চাই। কারণ আজকে যে পরিস্থিতি হচ্ছে, পাওয়ার বল ব্যবস্থা এতটাই নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে কিছু কিছু ব্যক্তিরা, সেই জন্য আমরা শ্যামপুর থানা থেকে ইউনিট তৈরি করে সচেতনমূলক বার্তা দিতে চাই। সেই জন্যে আজকের এই সভার সভাপতি আছেন, এছাড়াও আজকের এই যে আমাদের সম্মানের যিনি, যার তত্ত্বাবধানে আজকে আমরা এখানে এসেছি, মিঠুন দা, এবং এই সভার সঞ্চালক এই সাবিরদা ডিমন্ডল ঘাটের, সকলকে ধন্যবাদ। এবং আরও যেসব এসছেন বিভিন্ন কর্মকর্তা প্রতিষ্ঠান, তেনাদেরকেও ধন্যবাদ, এবং যেনারা লাইভে দেখছেন সকলকে ধন্যবাদ জানাই আমাদের শ্যামপুর থানার ইউনিট থেকে। আর সেই সঙ্গে বলবো, আপনারা বেশি শেয়ার করবেন, এটা সচেতনমূলক একটা বার্তা আপনাদের কাছে, সকলে মিলে, যাতে আগামী দিন শুধু এই শ্যামপুর থানা নয়, মেদিনীপুর 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, সকল যেন এই বার্তাটা থেকে সচেতন হন। আপনারাও করুন, আমাদের মতো ইউনিট তৈরি করুন, সেখানেও আপনারা একটা পার্সেন্টেজ করুন। শুধু আমরা বড় বড় টুর্নামেন্ট আছে, আমাদের পয়সা আছে, আমরা কাউন্সিল করছি, ঠিক আছে, কিন্তু যে কর্মকর্তাদের দিকটাও, সেদিকটাও দেখতে হবে, তাদেরকে পার্সেন্টেজের একটা জায়গা করে দিতে হবে। আর এই যে প্লেয়ারগুলো যারা অগাধ টাকা নিচ্ছে, যে 50,000 এক রেট, 1 লাখ এক রেট, 80,000 এক রেট, তাহলে এটা গড় অ্যাভারেজ করতে পারে, আগামী দিন আরও কর্মকর্তা ভালো হবে, টুর্নামেন্টের মান আরও উজ্জ্বল হবে। তাই বেশি কিছু বলছি না, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই যে আমরা লাইভ করি, আমরা করি তো, আমরা দেখবেন ফোনের মাধ্যমে ওই লাইভে সে কিন্তু সবসময় প্রচার করে যাচ্ছে অমুক ব্রিগেড ভার্সেস অমুক ব্রিগেড, কর্মকর্তার নাম হচ্ছে না, আরগো ও খেলা নিচ্ছে, আরগো ধরে নিন ওই সমিতা খেলা নিচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, সিটি ব্ল্যাক ডায়মন্ড ভার্সেস আমার এখানে আমাদের উপস্থিত আছে অরুণদা তোয়া একাদশ। তাহলে লাইভে কি দেখানো উচিত, যে তোয়া একাদশ, সজনা গাছি তোয়া একাদশ ভার্সেস সিটি ব্ল্যাক ডায়মন্ড, নাকি আমি ভুল বললাম? কিন্তু লাইভ দেখাচ্ছে অমুক ব্রিগেড তমুক ব্রিগেড। আরে খেলাটা নিচে কে? আরে খেলাটা নিচে তো ক্লাব, একটা কর্মকর্তা খেলা দিচ্ছে, নিয়ে সে নাম দিয়েছে, তার পছন্দ মতন নাম দিয়েছে, কিংবা কোন ক্লাব খেলা নিচ্ছে। ধরুন আমি তরুণ আমি খেলা নিয়েছি, মাঠে দেখা যাচ্ছে অমুক ব্রিগেড ভার্সেস তমুক ব্রিগেড। আরে আমি তরুণ সংঘ, আমি খেলা নিয়েছি, আমি এত টাকা দেওয়ার করছি, তার আমার নাম কি? ওই জায়গায় কিন্তু ব্যারিকেড করতে হবে, আমরা সবাই কমাবো। যদি করে থাকে, যদি লাইভ
লাইভকে বলে দিতে হবে। দেখি ঠিক আছে। যদি আমরা লাইভকে মানা করে দেবো, তার সত্ত্বেও যদি এই লাইভ করে থাকে অমুক ব্রিগেড তমুক ব্রিগেড, কোন ক্লাবের নাম যদি না থাকে, একদম টুর্নামেন্টের হাফ খরচা তাকে দিতে হবে, না বেঁধে রাখতে হবে। যদি কোথার বাইরে যায় কড়াকড়ি হতে হবে, ঠিক আছে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাসাদুর রহমান, ডিবি মন্ডল ঘাটের ইভিনিং স্টারের মাস্টারমশাই। মাস্টারমশাই আপনি এগিয়ে দাঁড়ান, আসুন আমাদের মঞ্চে। বলছি খেলা তো আমরা করাই, আমরা অর্গানাইজার, আর যারা কর্মকর্তা তারা আপনারা টাকা দিয়ে ওদেরকে নিয়ে আসেন, তা আপনারা কি ভয় পাবেন ওদের কাছে? দেবরাজ নেই, রবীন ব্রিগেড আছে, অসুবিধা কি আছে? আপনারা টাকা দিয়ে ওদেরকে জায়গায় মাথায় তুলে দিচ্ছেন আপনারা, তাহলে আপনারা স্টেপ নিন। একটা অর্গানাইজার ক্ষমতা নেই? আপনারা এত বছর খেলা মঙ্গল নিন দাঁড়িয়ে, এত বড় ভালো ভালো কর্মকর্তা আছে, এত বছর আপনার স্টেপ নিতে পারবেন না? আপনি পারবেন না, কেন পারবেন না? কে আছে? ওরা দেবরাজ বাহিনী না হলে খেলা হবে না? আরে আপনারা এগিয়ে আসুন, এই ভয় করে আছেন কে? এই যদি বলি দেবরাজকে বারণ করে দিই তাহলে ও আসবে না, আমার খেলার মান কমে যাবে। আরে কে কখন ভালো খেলবে? রিজুবুল ব্রিগেড বলে সেই গিয়ে সব ভালো খেলবে। এবার আমার তো গোপাল বচ্চন হারিয়ে দেবে, এই তো অরুণদার টিম রিজুবুল ব্রিগেড হারিয়ে দিল, গোপাল বচ্চন হারিয়ে দিল। তাহলে কি ওইরকম ভাবে টিম হয় না? যে ভালো খেলবে, যার পারফরমেন্স ভালো হবে সেই জিতবে। এই যে আমরা যদি বলি এই যে এবারে রিজুবুল এই টাইমে এলো না, ওকে যদি করে দিই, ও পরবার যদি না আসে দর্শক তো আসবে না। এই কালা ব্রিগেডকে যদি আমরা সাসপেন্ড করে দিই তাহলে দর্শক তো আসবে না, খেলার পপুলারিটি হবে, লোক হবে না। এইসব ভ্রান্ত ধারণা থেকে বেরো না, আপনার টুর্নামেন্ট বন্ধ হয়ে যাবে করে করে। এইরকম চলতে গেলে টুর্নামেন্ট বন্ধ হয়ে যাবে, টুর্নামেন্ট চালাতে পারবে না। ওই যদি ওদের কথা হবে না, টুর্নামেন্ট চলবে না। তাই আপনারা আসুন, আমরা আছি, সবাই মিলে একটা সংঘবদ্ধ হয়ে আগে নিজেদের মধ্যে ইউনিটি তৈরি করি, আগে নিজেরা ঠিক হবে। আজকে কেন আরবিটি খেলার সঙ্গে সুবটি খেলা পড়বে? কেন পড়বে? আমাদের একই এলাকার লোক, একটা খেলাকে আমরা আমাদের মধ্যে কম্পিটিশন করে লাভ নেই। কথাটা কি বলছি বুঝতে পেরেছি? আমরা তো একই এলাকার লোক, সবাই আমরা খেলা ভালোবাসি, খেলা করাতে ভালোবাসি, দেখতে ভালোবাসি। কথাটা কি বলছি? তাহলে একটা গঠনমূলক আলোচনা করুন, যাতে আমরা সবাই মিলে একে অপরের সঙ্গে পরস্পর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শ্যামপুর থানা টুর্নামেন্টগুলোকে আরো উচ্চ জায়গায় নিয়ে যাওয়া যায়। আসুন না আপনারা, অত ভয় কিসে? এত ওদের খেলা করাচ্ছেন, কি ভয়? ওদের টিমে দেখুন, অত ভাবলে হবে না। আসুন সবাই মিলে, এবং ওদেরকে এই ভাই বাবা বাছা করলে হবে না, ওরা প্রফেশনাল হয়ে গেছে। একটা দল কেন একদিনে দুটো খেলা ধরবে? আপনি উত্তর দিন তো। তারা যারা ডিমান্ড করছে 20,000, 22,000, 16,000 আপনি দিচ্ছেন, তাহলে কেন সে দু জায়গায় খেলাটা ধরবে? এই প্রশ্নের উত্তর আপনারা চান। শাস্তিটা বাড়ানো, বাবা বাসা করার দিন শেষ। আসুন সবাই মিলে, ধরুন আপনার মাঠে কেউ আসেনি, ধরুন রিজুবুল ব্রিগেড আসেনি, সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আসেনি, আমার মাঠে এসছে, আমি সহজে হাত বাড়িয়ে দেবো আপনাকে, আসুন যা স্টেপ নিন, আমি দাঁড়িয়ে থেকে স্টেপ নিয়ে কি করবেন? তো আসুন, জরিমানা আপনি 10,000 টাকা দিয়ে অ্যাডভান্স করেছেন, আসেনি, 30,000 টাকা ফাইন ধরে রাখুন, যতক্ষণ না দিয়ে আপনি ছাড়বেন। আসুন আমি ব্যবস্থা করবো, আমার মাঠে যদি হয় এরকম কেউ আপনার করবেন, আমার মাঠে আসবেন, আমি ব্যবস্থা করবো। কি বললাম, বোঝা গেছে? তাহলে ধরুন আমার মাঠে কে একজন ধরুন সে দু জায়গায় খেলা নিচ্ছে, তাহলে কি করণীয় আমাদের? তাহলে এটাই কন্ট্যাক্ট করতে হবে, একদম স্ট্রিক্টলি হতে হবে। আমি তোমাকে বুক করেছি আজকে আমাদের মাঠে খেলার জন্য, হেরে গেলেও থাকতে হবে, শেষ বসে থাকতে হবে। ওরা ইচ্ছা করে হেরে ফেলে যাবে, কে অনুযায়ী খেলবে, দু জায়গায় খেলা নিয়ে বসে আছে। ওদের জাতের ঠিক নেই, একদম বড় কথা বললাম আমি, জাতের ঠিক নেই। ওরা এক জায়গায় খেলা নিয়ে আমরা এক জায়গায় খেলবে, হেরে গেলেই দৌড়বে, হেরে গেলেই শুট পড়লেই দৌড়বে। তা উদাহরণ আমি দিচ্ছি। এই তারপর আমরা একটা ফাইনাল খেলে এলাম গত বছর, ওইটা হচ্ছে এই আপনার অনন্তপুর ওইদিকে। আগের দিন ফাইনাল উঠে গেছি, সোসাইটি নদীর ধারের পর কতটা শুনুন গল্প করে। দ্বিতীয় দিনে সেই ফাইনাল হয়ে গেছে, মাঠে বসে আছি, হ্যালো কোথাও বলেই তো গাড়ি তুলতেছে, আমতাই খেলতেছে তখন। এখানে সেমি খেলা আরম্ভ হয়ে গেছে, সেমি জিতে ফাইনাল হবে। হ্যালো কোথা? নেই তো গাড়িতে উঠছি, বাইকে কখন যাবে? সেমি খেলা শেষ হয়ে গেল, এখনো বলছে আমি গাড়িতে, কিন্তু খবর পাচ্ছি তারা সেখানে খেলছে, লাইভে দেখতে পাচ্ছি। তাহলে কি হবে?
এটা দখবা দিয়েছে একটা ফাইনাল টিমকে, নাকি ভুল করতেছি? সেইখানে কাউন্সিলের সঙ্গে আমার যথেষ্ট খাতির ছিল, ম্যানেজ করলাম। আমরা বাজনা নিয়ে গেছিলাম, আগের দিনে ফাইনালে উঠে আছি, আর ফাইনালে উঠে তো আমরা খেলবো, অংশগ্রহণ করবো, এবার ওইখানে লাগছে কে জিতবে কে হারবে, কিন্তু বাজনা নিয়ে গেছি গাড়ি গাড়ি করে। বাজনা কাউন্সিল করে আমাদের আপনাদের তো বাজনা নিয়ে আপনারা মাঠ পরিক্রমা করুন বলে, তারা দেখি মানে সেই খেলার জার্সি পরে সেই অবস্থায় এসে গেছে। আর এসে গেলে খেলবে কি করে? সে তো একদম গাড়ি স্পিডে এসছে, যত তত একটা থাকে। খেলা হেরে পরে শোনা গেল যে আমাদের যে প্লেয়ার ছিল, ওইদিকে শিকলের কি নামটা ভুলে গেলাম, বাবুলের সঙ্গে আমার যথেষ্ট খাতি, আমি আগে খেলাধুলা করতাম, ঠিক আছে? ওরা কন্ট্যাক্ট করে নিয়েছে, প্লেয়াররা কন্ট্যাক্ট করে নিয়েছে, কিন্তু আমরা কেউ জানি না যে যেই হারি যেই জিতি যে টাকাটা পাবো দুজন সমান করবো। কথাটা বুঝতে পারলাম? যেই খেলি যেই হারি তাহলে ওই টাকাটা কিন্তু দুজন সমান করবো। প্লাস আমরা হেরে গেলাম, হেরে গিয়ে দেখা গেল সমান করতে গিয়ে আমরা বেশি পেলাম, সমান করতে গিয়ে দেখা গেল আমরা বেশি পেলাম। বেশিটা বড় কথা নয়, কেন কন্ট্যাক্ট হবে। আর যে কথা বলছিলাম আমি, এই দাদা মাস্টারমশাই যেটা বলে গেলেন, দারুণ কথা কিন্তু বলে গেছে আপনাদের সাথে। আমরা তো কাউন্সিল এবং টিম কর্তা আছে, অনেক কাউন্সিল আছে। ধরে নিন আমি টিম করতাম, তাহলে আমি আপনাকে বুক করেছি, সেই মতো আপনাকে মাঠে আসতে হবে। আরে আমি তো টাকাতে কিনছি তোমাকে, তুমি কি আমাকে হুইপ চালাবে যে দেরি করে যাবো, এখন যেতে পারবো নি, কোনো কথা শোনা যাবে না। এই যে আসতে পারবে কিনা দরকার নেই, তোমার মতো বাপেরও বাপ আছে, সে কালামি আছে, আর রিজিবুল বিকেটে তার কেউ নেই, আছে অনেক প্লেয়ার আছে যে প্লেয়ার আমরা করতে পাইনি, বাপেরও বাপ আছে, আমি আপনারা বলে দিলাম। আর একটু ওয়েট করুন, প্লেয়ার উঠছে, সে যাই হোক। তাহলে আমরা টিম বুক করলে কিন্তু সেই টাইমে মাঠে ঢুকতে হবে। কথার খেলাপ করলে যে কোনো টিম করতে হবে, যদি সিদ্ধান্ত নেই আমরা ঝাঁপি পড়বো। মাস্টারমশাই বলছিলেন না যে আমাকে না হেল্প করলে আমি কিন্তু আপনাকে হেল্প করবো না। তাহলে যে যেইখানে সমস্যাই ফোন করলে কিন্তু আগিয়ে যেতে হবে, ঠিক আছে? মিঠুনের সঙ্গে আমরা একটা আলোচনা করছিলাম যে এরকম একটা গঠনমূলক করলে খুবই ভালো হবে, যার জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা দুটো তিনটে ফাইনাল খেললাম, যেটা প্রথমেই আশরাফুল্লাহ তুলেছিল। আমি ওই পয়েন্টটাই কালকে থেকে আলোচনাটা বিশেষ করে এখানে ওইটাই রাখার জন্যে মানে অনুরোধ করেছিলাম মিঠুনকে যে এই ধরনের একটা হোক, যেটা আমাদের আশরাফুল্লাহ বললো। আমরা দুটো তিনটে ফাইনাল খেললাম, ইভিনিং স্টারে খেলেছি, দিনকড়িতে খেলেছি, সুগৌতিতে খেললাম। বাজেটটা দেখলাম যে অনুযায়ী আমাদের খরচাটা হয়েছে, মানে যারা খেলাচ্ছে উনিরা যদি মানে কর্মকর্তাকে কিছু না দেয়, তার মানে কিছু থাকছে না। আমরা যে টিফিন খরচটা করছি সেটাও আমাদের বাঁচছে না। সেই জন্যে আমার বিশেষ বড় অনুরোধ, যেটা নিয়ে মূল কথা আশরাফুল্লাহ বলেছে, এইটার উপরে আমাদের নজর দেওয়াটা খুব জরুরি। আমরা যদি সবাই একতা হয় এটার উপরে, এটা না করলে পরবর্তীকালে মনে হচ্ছে আমরা কেউ বেশি দূর আগাতে পারবো। প্রথম ঘটনা হচ্ছে আমরা এখানে প্রত্যেকেই কিন্তু একটা জিনিসকে কেন্দ্র করে উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে খেলা। কি খেলা? আমরা কেউ পাওয়ার বল বলি, কেউ মিনি ফুটবল বলি, কেউ বা ধাপাস বলে বা কেউ বা ঢালাই বলি। তো আমরা কিন্তু প্রত্যেকেই খেলাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি। এবার খেলাটা করাই কারা? প্রথম ঘটনা হচ্ছে কাউন্সিল বা একটা সংগঠন বা একটা কমিটি। সেই কমিটির মূল দায়িত্ব হচ্ছে পরিচালনা করবে খেলাটা। খেলাটা নেয় কারা? কর্মকর্তারা খেলা নিয়ে টিম নিয়ে আসে এবং মাঠে খেলে প্লেয়ার। এই হচ্ছে 3-4টে ভাগ। এই খেলাটাকে আনন্দপূর্ণ করে প্রতিটা দর্শক। এই 4টে ভাগ, প্রত্যেকটা ভাগকে সতর্ক করার জন্য নানানভাবে এখানে নানান লোক নানান ধরনের বক্তব্য দিচ্ছে। তো কিছু কিছু জিনিস দেখেছি যেটা হয়তো প্রকাশ্যে বলা উচিত হবে কিনা জানি না। আমরা কিন্তু বেশিরভাগ কর্মকর্তা দেখেছি যে প্লেয়ার বা টিমকে তেল মাখানো স্বভাব আছে, অভ্যেস আছে, যে জিনিসটা আমাদের ত্যাগ করতে হবে। কারণ এই যে তপনবাবু এতক্ষণ ধরে বলছিলেন যে হেরে গেলে অন্য মাঠে গিয়ে খেলে। আমিও কিছু কিছু ব্যক্তিকে টিম করে দিয়েছি, আমার সঙ্গে শর্ত থাকে একটাই, আমার যদি মনে হয় কোনো কারণে যে তুমি হেরে যাচ্ছ ইচ্ছা করে,
তোমাকে আমি সন্ধ্যে পর্যন্ত বস করিয়ে রাখবো, আমরা 500 টাকা এক্সট্রা খরচা যা খাওয়া দাওয়া দেবো। আমার যদি মনে হয় যে তুমি ইচ্ছা করে হেরে যাচ্ছ অন্য মাঠে খেলার জন্য, এই জিনিসটা যদি কর্মকর্তারা করতে পারে, আমার মনে হয় কোনো প্লেয়ার ইচ্ছা করে হারার মনোবৃত্তি নেবেন না। যে হেরে গেলেও আমি অন্য মাঠে গিয়ে খেলতে পারবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা দিনমজুর যারা খাটি তাদেরকে কিন্তু সাতটায় হাজির দিতে হবে, তবে সে 300 টাকা বা 250 টাকা বা 400 টাকা রোজ পায়। তো সেক্ষেত্রে একটা টিমকে আমি 16,000, 15,000, 12,000 অ্যামাউন্ট দিচ্ছি, মানে 1000 টাকা করে দিচ্ছি। তাকে যদি বাড়ি থেকে মেদিনীপুর থেকে আসতে খুব বড় যে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তারা গাড়ি ভাড়ার জন্য আলাদা করে 2,500-3,000 টাকা কিন্তু নেয়। যে 10টা প্লেয়ার আসবে 10,000, 12,000 এক্সট্রা গাড়ি ভাড়া 3,000, এটা প্রতিটা টিম কিন্তু বলে। তো 3,000 টাকা গাড়ি ভাড়া যখন তাকে অ্যাডভান্স দেওয়া হচ্ছে, আমাকে এক্সট্রা করে দেওয়া হচ্ছে, তাহলে তারা কেন সময় আসবে না? যদি সময়ে না আসে তাহলে সবার আগে গাড়ি লেট, তাহলে গাড়ি লেটের জন্য আমি গাড়ি ভাড়াটা দেবো কেন? তাহলে আমার গাড়ি ভাড়াটা দেওয়ার কোনো যুক্তি থাকে না। এই জিনিসগুলো কর্মকর্তারা কিন্তু করছে না। আমি এই বিষয়টা নিয়ে বেশ কিছু কর্মকর্তাকেও বলেছিলাম যে কোনো টিম যদি দেখে যাচ্ছে যে হেরে গেছে, তাকে বস করে রাখো 8টা পর্যন্ত, কোনো প্রয়োজন নেই, খাওয়া দাও, বসে থাকো, এখানে খেলা শেষ হবে বাড়ি চলে যাবে, তাহলে অন্য জায়গায় গিয়ে খেলতে পারবো। আমি তো তোমার পারিশ্রমিক দিয়ে দিয়েছি। এটা যদি কোনো কর্মকর্তা করতে পারে, আমার মনে হয় কোনো টিমের মনোবৃত্তি এই জিনিস থেকে উঠে যাবে। আর কর্মকর্তারা আমাদের কিন্তু বেশ কিছু জায়গায় দেখছি, এটা মাঠে মাঠে গিয়ে যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করছে। ওনাদের অনুরোধ করবো ওই কম্পিটিশনটা করবে না। রিজবুল ব্রিগেডকে কেউ বললো আমার সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে 16,000 টাকা, আর একজন কর্মকর্তা গিয়ে বলছে দাদা আমি 18,000 টাকা দেবো। এটা কিন্তু আমি বাস্তবতা বলছি, এই জিনিসটা আমি দেখছি মার্কেটে হচ্ছে। কালাম ব্রিগেডের একজনের সঙ্গে 20,000 টাকা কন্ট্রাক্ট হলে আরেকজন বলছে আমি 25 দিচ্ছি আমার কাছে। প্লেয়াররা তো যেখানে টাকা বেশি পাবে সেটা হবে। সেক্ষেত্রে যে আলোচনা সভাটা হচ্ছে, যেটা মূল বক্তব্য, একটা ইউনিটি তৈরি হচ্ছে, সেই ইউনিটির মাধ্যমে কি হবে না, একটা নির্ধারণ করা হবে পার্সেন্টেজ, প্রত্যেককে কিন্তু সেই পার্সেন্টেজ দিতে হবে। যদি কোনো কর্মকর্তা সেই পার্সেন্টেজের ঊর্ধ্বে গিয়ে প্লেয়ারকে পেমেন্ট করে, তার জন্য শাস্তি নির্ধারণ করতে হবে। কিন্তু প্লেয়ারটা, কর্মকর্তারা পরের মাঠে খেলা নেবে না শাস্তি নির্ধারণ করে, যদি এই ভয়টা করি, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমরা পিছিয়ে গেলাম। যে ইউনিটিটা তৈরি করছে সেই ইউনিটির কোনো মূল্য থাকবে না। এখানে আমি সমস্ত কর্মকর্তাদের জন্য প্রথমে একটি বার্তা বলতে চাই। আমরা যারা কর্মকর্তারা, যারা আমরা খেলাটা কি কর্মকর্তাদের জন্য কি কোনো পেশা? কোনো পেশা কি? এটা আমাদের পেশা। আমি এটা গর্ব না, আমি এটা আমার দিক থেকে বলছি। যত টাকা সারা রাত জেগে আমি খেলা ইনকাম করবো, তার থেকে বেশি আমি একদিন অফিস গেলে ইনকাম করবো। আমার নিজস্ব মার্কেটিং। তো আমার সঙ্গেও কিছু এই দাদা লাইভ এসেছিল কদিন আগে রেজিবুল ব্রিগেডের বিরুদ্ধে, আবার লাইভ করেছিল খেলার খবর মিনি ফুটবল। জানি না আদৌ ওই লাইভটা বেশি দিন লাস্টিং করবে, হয়তো ওটা তুলে দেবে, জানি এটা তুলে দেবে, ব্যাপার আছে। এখন খেলার খবর মিনি ফুটবলে আব্বা ব্রিগেড মা ব্রিগেডটা একটু বেশি প্রচলিত, দালালি ব্যাপার। আমি তো ভয় করি না, কোনো দাদার আমি খেয়ে বসে নেই, কোনো মিনি ফুটবল যাবো না। আপনারা বলছেন আপনাদের টিম আসেনি এত রাত, 30,000 টাকার খেলায়, 30,000 টাকার খেলায় আমি একটা টিম করেছিলাম বাগনান, আমাদের ওটা হাতেমপুর ছিল সম্ভবত, একটা টিম করেছিলাম। তখন রেজিবুল ব্রিগেডের হয়ে বড় মফি যুক্ত হয়নি, পরে এসছে, তখন বড় মফি ব্রিগেড ছিল, তারপরে তো এখন রেজিবুল ব্রিগেডে বড় মফি এসছে। 30,000 টাকার টুর্নামেন্টে আমি একটা টিম করেছিলাম, রেজিবুল ব্রিগেড, বড় মফি, সুরাজ, আক্তার, আরো হাসিবুল ব্রিগেডের 2-3টে টিম, শুনেছেন তো ঘটনা। কোয়ার্টার ফাইনালে আমি 3-0 গোলে জিতি এই প্রথম রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে আমাদের টিম পড়ে সম্ভবত গোপাল বাচ্চন ব্রিগেডের সঙ্গে। তো টিমে ভালোই খেলা হয়, মানে ম্যাচ ড্র হয়ে গেছে, টাই ব্রেকারে গেছে, টাই ব্রেকারে যে সাহাজুদ্দিন মারলো একদম বাসি, বুঝতে পারলাম না, ব্যাড লাক। এত বড় 30,000 টাকার খেলায় 20,000 টাকার টিম করেছি, তাহলে আবার থাকবে কি? খেলাটা তো আমার নেশা, ওটা তো আমার পেশা না। মানে প্রথমে বলছি এটা আমার নেশা, পেশা নয়। দ্বিতীয় রাউন্ডে টচে গেছে সাহাজুদ্দিন, গোপাল বাচ্চনের কোনো একদিন এসছে, আমি অত চিনি। তো টচে এসে টচ উঠলো, টচে আমাকে বললো হেরে গেছে, আমি খেলার মাঠে বাইরেই আছি, মাঠে বেশি নামি, হেরে গেছে, আমার মাইন্ড অফ আছে। একটা কর্মকর্তার নেশা যখন হেরে যায়, কারণ সারা রাত থেকে এখন বাইরে খেলা যায়, যখন আমি খেলতে আসি বাড়ি থেকে গাড়ি ফাড়ি নিয়ে আসি, মা বলে কোথায় যাচ্ছিস, বলে আমি খেলতে যাচ্ছি। তখন বাড়ি মাঝরাতে ঢুকে পড়ি, বলে গেলে হেরে গেছিস, বলতে পারি আমার মুখটা ছোটো করে বলি, আমার বাবার মুখটা ছোটো যায়, হেরে গেছে ছেলে, ছাড়। তো হেরে গেছি, সকাল আমার ফোনটা অফ থাকে, তো সকালে ফোন খুলে দেখছি সব
মানে কিছু রেফারি, কিছু কাউন্সিল, অনেকের মিসকাল অ্যালার্ট এসছে। ফোনটা খুলে বলি, হ্যাঁ দাদা বলো। তো দাদা তুমি তো টসে জিতে গেছো, কাউন্সিল বলছে। এটা একটা বড় ঘটনা হয়েছিল, এটা নিয়ে আমার বিরুদ্ধে অনেকে এসেছিল, কিন্তু কেউ প্রতিবাদ, আমি যখন প্রতিবাদে নেমেছিলাম আমাকে কেউ সাথ দেয়নি। বরং টিমের প্লেয়াররা, বিপরীত দলের টিমের প্লেয়াররা আমার বিরোধী এসেছিল, তাদের আমি যোগ্য জবাব দিয়েছি একাই দাঁড়িয়ে। তারপরে আমি মেদিনীপুরে গেছি, আমাকে অনেক ট্রেনিং দেওয়া হয়েছিল, আমি কোনো ভয় পাই না। আমি বলেছি তুমি যদি মেদিনীপুরে আমাকে রেখে দাও, হাওড়া জেলা আমি একেবারে রেখে দেবো, এটা আমাদের জেলা। বলে আমাকে টচে আমরা বলছি কি ব্যাপার, বলে ভিডিও দেখবে এসো। বলে আমি কাউন্সিলের কাছে যাই, যে আমাকে ভিডিও দেখাচ্ছে, আমি জিতেছি। ইভেন দেন আমি রেফারিকে ফোন করলাম, দুটো লাইভের দাদা ছিল, ইভা টিভি এবং বাংলা মিনি ফুটবল ছিল, তারা বলে দাদা এটা হয়েছে তোমার। বলে তাহলে এখানে এত বড় টিমকে এনে যখন হারিয়ে দেয়, তাহলে এখানে আমার কি করা উচিত ছিল বলুন। 22,000 টাকা আমার এমটিভি বাদে টিম করতে খরচা হয়েছিল, খাওয়া খরচা নিয়ে। প্লেয়ারদের তো আমি ছোট করছি না, বাস্তব কথা যদি বলা যায়, হয়তো বাড়িতে বিড়ি খাই, খেলা খাওয়া, মাঠে একদম সিগারেট ছাড়া খাওয়া নামিয়ে দিই। কর্মকর্তার তো না, নিজের হলে বিড়ি খাবে, কর্মকর্তা হলে সিগারেট খাবে। আনুষঙ্গিক খরচা আরো 3,000 টাকা বলে টিমের। তাহলে এখানে আমার কি করা উচিত ছিল? সেই জায়গায় আমি কিছু লোকের সঙ্গে আলোচনা করলাম, কি বলে ছেড়ে দে, এই তুই দেখেছিস, কিন্তু আমার যে প্রমাণ আছে। আমি দুটো রেফারিকে ফোন করলাম, রেফারিরা আমি জানি রেফারিকে যদি পরক্ষণে আমি ফোন করি কথা ঘুরে যাবে। আমি না সমস্ত কাউন্সিল থেকে শুরু করে রেফারি থেকে শুরু করে যত লাইভ করে সবার কলকে আমি রেকর্ডিং করে দেবো। করে আমি জানি এরা ভালো মুখে আসবে না। বা আমি যদি ফোনে রিজিবুল ক্রিকেটকে বলি যে তুমি আমার সঙ্গে এই করেছো, টচে আমাকে হারিয়ে, তুমি আমাকে জিতিয়ে তুমি হারিয়ে দিয়েছো, তার সঙ্গে সারাবেন করে, তাহলে কিন্তু আসবে না। আমি কি করছি, আবার দ্বিতীয় দিন আবার পরের সপ্তাহে খেলার নাম করে ডেকেছি, রিজিবুল ক্রিকেটের ঘটনা বলছি প্রকাশ্যে, আবার পরের সপ্তাহে খেলার নাম করে ডেকেছি। তো ডাক্তার রিজিবুল ক্রিকেট একদম গাড়ি নিয়ে এসেছে আমার মাঠে, একদম ফুল টিম নিয়ে আসবে 5 দিন নিয়ে। তবে এই টিমের সঙ্গে যে দুটো আলাদা প্লেয়ার ছিল, আক্তার বলো, সুরাজ বলো, এদের কোনো দোষ ছিল না, এদের আমি কাটা করেছি। এরা বরং কেঁদে গেছিল, অত পুরো মাঠে সার্ভিসে খেলেছিল আক্তার সুরাজ, মাঠের প্রকৃত যেটা ঘটনা। পরে রিজিবুল ক্রিকেট এসছে আমি একটা টর্চারও করিনি, গালাগালিও দিইনি, মারামারিও করিনি। আমি খালি গাড়ি দিয়ে ধরে নেমেছি, গাড়ি চার্জার করে নিয়েছি, নিয়ে বলেছি দাদা তুমি ওই মাঠে কি হলো টচে? টচে হয়ে গেছে, ওটা ছেড়ে এগুলো কি, এই রেকর্ডিংটা শোনো, এই রেকর্ডিং কি বলছে না, তাহলে রেফারিকে আমি ফোন করবো বলে তেরি করছে। এবার পরক্ষণে এখন রেফারিকে ফোন করছে বা লাইভের দাদা বা কাউন্সিলকে ফোন করছে, বড় টিম আব্বা উইকেট বা বাম উইকেট হতে পারে, কোনো একটা তাদের ছাতা দিয়ে মাথা রেখেছে, তারা তো আর মানে বিরোধী কথা বলছে। আমি দাদা আমার ব্যবস্থা আছে, আমি বাকি কল রেকর্ডিং গুলো একদম গাড়ির স্পিকারে চালাবো, শুনে একদম চুপ, আর কিছু বলতে পারছে না। তাহলে ওইখানে আমি যে 22,000 টাকা খরচা করলাম, আমার উচিত কি হওয়া দরকার ছিল, এবার বাকিটা আপনাদের মধ্যে রাখি না, কি হওয়া ছিল, কি করা দরকার ছিল। আমি একটাই কথা সিদ্ধান্ত নিলাম, আমার এমটিভি প্লাস 22,000 টাকা খরচ দিয়ে এখান থেকে যেতে হবে। এটা আমি ভুল করেছি? আমি বলছি থেকে টাকা দিয়েছি, এর থেকে বেশি চাওয়া উচিত ছিল, কারণ ওর সঙ্গে মান সম্মানটা জড়িত আছে। একদম এর সঙ্গে মান সম্মানটা জড়িত আছে। 30,000 টাকা খেলায় 22,000 টাকা টিম করেছি, 30,000 টাকা খেলায় 22,000 টাকা। তাতে আবার একটা অপোনেন্ট প্লেয়ার আছে, অন্য কর্মকর্তার খেলে, সে যে এটা সব ঠিক করছিস না, এটা ভুল করছিস, এই তোকে মানে দেখে নেবো বলি চলে যা পারো। তা এই যে সংগঠনটা, আমি যখন আমি চেয়েছিলাম হেল্প, আমার যদি সঙ্গে কেউ আরেকটা হেল্পিং হ্যান্ড হতো, তাহলে সেই দিনেই হয়তো রিজিবুল ক্রিকেটের যে চব্বটা আজকে চলছিল এনার সঙ্গে, তাহলে সেই দিনেই দমন হয়ে যেত। হাওড়া জেলায় পা লাগলে সে ভয় পেত, বা বাগনান থেকে শামপুরের পরে যখন আসতো সে মনে করতো আন্টারা ব্রিজ ছাড়লে যে এই জায়গায় আমাদের থেকে 22,000 টাকা ফাইন দিয়েছে, আমার সেই শামপুরে ভুল করছি, করা দরকার ছিল তো, কিন্তু আমার সঙ্গে করেন, আমার সঙ্গে বিরোধী করেছে। তাহলে মায়ের থেকে মাসি দরদ বেশি হয় না কথা, যদি এসে চান্স পাই তেলুগিরি করছে। আমার মাঠে রিসেন্ট আমি খেলা করেছি, এখন খেলা জগতে আমি বুঝতে পারছি না তো, যেমন একটা পলিটিক্স চলছে, বিধানসভায় যেমন পলিটিক্স চলে, এখানে সেই পলিটিক্স। এখন পশ্চিমবঙ্গের সব থেকে বড় ব্যবসা। আমার মাঠে আমি কাকে লাইভ রাখবো না লাইভ রাখবো, আমার মাঠে দুটো বাইকে বড় খেলা আগামী 5ই মার্চ, আমি তো বলে দিচ্ছি আপনাদের 5ই মার্চ। তো আমি সেই জায়গায় আমার প্রায় লাইভ আছে, বাংলার মিনি ফুটবল বলুন, ইভা টিভি বলুন, আরবান ইন্ডিয়ান বলুন, খেলার সংবাদ বলুন, তো সেখানে আমার খেলার খবর মিনি ফুটবল নেই। তো আমাকে দুটো টিম নিজে থেকে ফোন করেছে, অথচ লেটারে আমার নাম্বার দেওয়া নেই, লেটারে দেওয়া আছে আমার সহকর্মী কারোর নাম্বার ক্লাবে। তো আমাকে ফোন করেছে এখানে বাপনদা লাইভ নেই, বই না আমি খেলবো না, টিম নেবো না, তো নিতে হবে না। বাপনদা লাইভ হলে খেলা হবে না হবে না, এমন কোনো ব্যাপার আছে কি? বাপনদা যদি এমন সংগঠন করে রাখে যে রিজিবুল ক্রিকেট আমার লাইভ হলে তবে যাবে, নলে যাবে না, তো রিজিবুল ক্রিকেট কেউ দরকার নেই, এত ঘর লাইভে দরকার। আরে টাকা দিলে কে না আছে, রিজিবুল নাই কালাম আছে, আর কি চাই? সেখানে এমন মন্তব্য, মানে এখানে বক্তব্যটা কি? মানে আমাকে তোমার তেল দিয়ে থাকতে হবে, তুমি একাই রাজ করবে, আমরা সব এ দেখবো, আমি ঘরের টাকা দিয়ে এ করবো আর তোমরা রাজত্ব করবো, আমাদের টাকায় ওদের চলবে, ঘুরি ওরা আবার আমাদেরই দালালি মারবে।
এই একটু আগে আমি বক্তব্য শুনলাম, কোনো একটা দাদা বলছিল টিম করবো আমরা, ব্রিগেড হবে রিজিবল ব্রিগেড, কালাম ব্রিগেড। কেন আমি টাকা দিচ্ছি, আমার ব্রিগেড কোথায়? হ্যাঁ আপনি বলতে পারেন যে নবজীবনের হয়ে খেলছে কালাম ব্রিগেড বা সেটা একবার একবার দুবার, আপনি তো একদম লাইনের ওপরেই লিখেই রেখেছেন কালাম ব্রিগেড ভার্সেস রিজিবল। খেলা নিচ্ছে আমি তো বুঝতে পারছি না, যেমন এটা আব্বা আমার ব্রিগেড হয়ে গেছে, আমরা সব ছেলে পুলে ব্রিগেড, টাকা দিয়ে আমরা ছেলে পুলে ব্রিগেডে গেছি। আমাকে ডাইরেক্টলি একটা লাইভওয়ালা ফোন করে বলছে, এই কেন আমার লাইভটা মানে আমার ফোন করে ডাইরেক্ট বলছে, প্রথমে ডাইরেক্ট বলেনি, মানে সে বলছে আপনি খেলা বের করেছেন? হ্যাঁ, বলছে আমার কে কে লাইভ থাকছে, বলে এইসব লাইভ থাকবে। ও ঠিক আছে, আমি বুঝতে একটু কলার তো নাম আছে, বলছে খেলা করবো প্রোগ্রাম নেই, এটা নেই। আচ্ছা ঠিক আছে, ও খেলা হবে না, লাইভে আমার ওই ডেটে এটা নিয়ে আমার খেলা 3টে ডেট চেঞ্জ হচ্ছে শুধু ওই লাইভটা নিয়ে। যেই দিনেই খেলা বের করে সেই দিনেই বের করে, হঠাৎ সেই দিনেই ছিল এটা কেন বুঝতে পারছি না। মানে ওদের আমাদের তেলে থাকবে, ওরা যাবে আমাদের উপর দিয়ে, আমাদের মধ্যে তেলে থাকতে হবে, এই রিজনটা কেন? আমার বলার বক্তব্য একটাই, আজকে এখানে সবাই কর্মকর্তা, প্লাস যারা কর্মকর্তা প্রায় কর্মকর্তার মাঠে নিজেরা এখন জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সবাই একত্রিত বোধ হই, কি শ্যামপুর কি বাগনান বা যেখানেই হোক, যদি কেউ কারোর টাকা নিয়ে না আসে, আমাদের সকলকে সেখানে দায়িত্ব বোধ হয় তার হয়ে লাগা উচিত, তার বিরোধী নয়। এই একটা দাদা বলছিল না, যে কোনো কর্মকর্তা বলছে তুই আমার খেলতে না, ও কি করে আমি দেখে নেবো, আমার এলাকা। আরে তুমি তো অন্যায়কে সাথ দিচ্ছ, তুমি অন্যায়কে সাথ দিচ্ছ, অন্যায়কে সাথ দেওয়া মানে আমি অন্যায় পাই। তাই আমি বক্তব্য বেশি রাখছি না, যেহেতু মিটিং শেষের পথে, আমি সকলকে বলার উদ্দেশ্য একটাই, আপনারা সকলে একত্রিতবদ্ধ হন। আর যারা মায়ের থেকে মাসির দরদ বেশি করছে তাদের জন্য বলছি, মাকে ছেড়ে আগে মাসিকে কেলিয়ে দিন, দেখবেন সব সোজা। মাকে ছেড়ে মাসিকে কেলিয়ে দিন। এক্সাম্পল জানেন, এক্সাম্পল আমি বলছি, আমি একটা মুসলমান ঘর ছেলে, আমাদের যখন নবী দিবস হয় বা কোনো ওরুস মুবারক হয়, ওরুস মুবারক হলে দেখবেন অনেক দাদা আছে, খারাপ কেউ মাইন্ডে নেবেন না, পরেও বলছে, আপনারা চাদর নিয়ে করে চাওয়াতে যান মাজারে, তো বলে মাজারে চাপালে কি বাবা আমাকে পার করিয়ে দেবে? আরে বাবা তো শুয়ে রয়েছে, সে তো পার করাবে। ওই চাদরটা কিনে শীতকালে মা কাঁপছে, মায়ের গায়ে দিলে মা বেশি খুশি হবে। মা আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী মায়ের পায়ে জান্নাত, তো তাহলে মায়ের গায়ে তো আগে দেওয়া উচিত। তাহলে আমরা তো নিজেরাই খারাপ, আমরা মাকে ছেড়ে আগে বাবাকে দিতে যাচ্ছি। সেম আপনাদের শ্রাবণ মাস এলে কিছু ছেলে বলে বাবার মাথায় জল দিচ্ছি, অবশ্যই দাও, ওটা তোমার ধর্মনীতি। কিন্তু দেখতে হবে, আমি বাবার মাথায় জল দেওয়ার আগে বাড়িতে বুড়ো বাবা যখন চান করে তাকে একবার জল তুলে দিই, দেখতে হবে তো একদম তাহলে সুন্দর কথা। আমাকে মায়ের দরদ করতে হবে, তারপরে মাসির দরদ করতে হবে। কি হিন্দু কি মুসলমান সবার ধর্মেই আছে, মায়ের পায়ের থেকে ছেলেদের জান্নাত বা পূর্ণি বা স্বর্গ যেটাই বলবেন আপনারা, সেম আমাদের এখন প্লেয়ার জগতে এটা হয়ে গেছে। আপনি যদি রিজিবল ব্রিগেডকে কিছু বলে, ওখানে এসে দেখবেন খেলার খবর মিনিট আছে হাজির, বা বাংলা মিনিট যে কেউ এসে রামশ্যাম যে কেউ এসে হাজির। ওই জন্য এবার থেকে যে হাজির হবে আগে তার গলাটা কেটে দিন, পরের বারে হতো দেখবেন আপনি এসে বসে গেছেন, আপনি গ্রাউন্ডে বসে আছেন। ঠিক আছে, এখানে এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি আমার বলাই কারণ খেলা খবর মিনিট, কারণ হচ্ছে বাপনদা তো ওদের কাছে পয়সা পায়, জানা আছে কি? দালাল, যাকে বলে দালাল। ওইখানে খেলবি, আমাকে এত টাকা দিতে হবে, ও একটা দালাল। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা শ্যামপুরথানে আমরা বাপনদাকে নেব না, একদম ব্যান্ড। পারবেন আপনারা, পারবেন? আপনাদের সামনে বক্তব্য রাখছেন, ফাইনাল থেকে এসে দাদাকে বলতে হয়, মহিপুর থেকে এসছে দাদা আমরা আমরা 5 মিনিট সময় নেব একদম করে। সর্বপ্রথম উপস্থিত সভাপতিকে সম্মান জানিয়ে, যে সমস্ত কর্মকর্তা ভাইরা আছেন বা ক্লাব কর্তৃপক্ষ আছেন, সকলকে সম্মান জানিয়ে আমার 2-4টাই কথা বলব। আজকে খেলা জগৎটা পেশাদারিত্বই পরিণত হয়েছে। আমরা চাইছি একটা ভালো খেলা অর্গানাইজ করে আমরা ভালো টিম এনে ভালো খেলা করিয়ে ভালো পরিবেশ তৈরি করতে, কিন্তু সেটাই আমরা সক্ষম হচ্ছি না। আমার মাঠে ফেব্রুয়ারি 10-11 খেলা ছিল, আমার পার্শ্ববর্তী ক্লাব থেকে নাকি কর্মকর্তাদেরকে বারণ করেছে ওই মাঠে যদি তোমরা টিম করো আমার মাঠে খেলা পাবে না। একদম কেন ভাই? আমরা অনেক ছোট, আমরা কোনো ব্যবসা করছি না, আমরা নিজেদের টাকা দিয়ে খেলা করি। আমাদের ক্লাবের 30 জনের একটা কমিটি, টোটাল 80 জন মেম্বার, 30 জনের কমিটি, তাদের চাঁদা ছিল 3000 টাকা করে। আমাদের 20 জনের কমিটি, তাদের চাঁদা ছিল 1000 টাকা করে। বাকি 30 জনের কমিটিতে যারা ছিল তাদের 500 টাকা। প্রত্যেকটা সদস্য নিজের পকেট দিয়ে টাকা দিয়ে আমরা খেলাটা অর্গানাইজ করি, আমাদের কোনো ডোনার নেই। তারপরেও আমরা কাউকে কম্পিটিটর মনে করতে পারি কি? আজকের দিনে খেলা জগৎ কি কম্পিটিটর হতে পারে?
বলুন। পশ্চিমবাংলায় আজকের দিনে পাওয়ার বল একটা আলাদা জায়গা পেয়েছে, একদম। যেটা একটা সময় ফুটবলে ছিল। একদম একদম। সেই জন্য আমরা প্রত্যেক কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি, দাদা আপনারা ভেদাভেদ করবেন না। যদি কোনো ছোট ক্লাব খেলা চালায়, আমাদের কর্তব্য আমরা তাকে সহযোগিতা করে তাদের খেলাটাকে আরো সুন্দরভাবে কীভাবে অর্গানাইজ করতে পারি। তাই আমি আমার দিক থেকে হেল্প করি। আমার কাছে প্রতিদিনে শ্যামপুরের একটা বাচ্চা ছেলে ফোন করেছিল, দাদা আমাদের একটা খেলা আছে, আপনাকে হেল্প করি। আমি বললাম ভাই আমার যতটুকু হয় আমি ওকে যতটুকু পারি চেক করেছি, জানি না ও কতটা সক্ষম হয়েছে। তো সেই জন্য আমি অনুরোধ করে বলছি সকলকে যে ছোট ছোট যে সমস্ত ক্লাব কর্তৃপক্ষ খেলা ছাড়ছে তাদের সকলকে আমাদের সহযোগিতা করে তাদের খেলাটাকে আরো সুন্দরভাবে অর্গানাইজ করার সহযোগিতা করার জন্য। আজকের দিনে আমার সঙ্গে এসছে আমারই ভাই সুশান্ত ব্রিগেড, শুটিং ছিল 4 নম্বর খেলা ছিল 11 তারিখ। ওরা আসছি করে ছেলেটা এন্ট্রি জমা করে একটা পড়ুয়া ছেলেদেরকে নামিয়ে বাধ্যমূলক তাকে হাঁটতে হবে। হ্যাঁ কেন বলবো? সেই জন্যই দাদারা বাকি লোক বলে দিয়েছেন, আমার আর বলার বেশি কিছু নেই। তাই আমি বিশেষভাবে আবারও অনুরোধ করছি সকল কর্মকর্তাদের কাছে, সকল ক্লাব কর্তৃপক্ষের কাছে, যে যদি কোনো ছোট ছোট ভাইরা ছোট খেলায় অর্গানাইজ করে আমাদের সকলকে আর একবার নয় 100 বার দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে তাদের খেলাটা ভালোভাবে অর্গানাইজ করি। আমি আমার আমি দুটো কথা বলবো এখানে। আমার মাঠের বিষয়ে যে অপ্রীতিকর ঘটনা রেজিবুল আসেনি, আজকে যে এই যে সকল বিশ্লেষণ করেছেন ডিমন্ডঘাটের মাস্টারমশাই উনি বলছিলেন যে আজকে আমার মাঠে রেজিবুল আসেনি, আপনারা এসে 7 দিন। তবে আমি এটা বলতে চাই যে রেজিবুল আমাদের মাঠে আসেনি, না আসার কারণে টোটাল শ্যামপুর থানায় যে কটা টুর্নামেন্ট বাকি আছে বা যে কটা কর্মকর্তা আছেন, রেজিবুলের আগে শ্যামপুর থানায় আসুক, এসে বসে সমস্যার সমাধান করুক। তারপরে আগামী দিন বুক করবেন, আগামী দিন কাউন্সিল সেই মাঠে চান্স দেবেন। আর 1, 2 হচ্ছে খেলার খবর বাপনদাকে, যে আমি যে লাইভটা করেছিলাম সে লাইভটা বাপনদা বলেছে আমাকে কালকে যখন আমি বাপনদাকে বললাম যে আমার লাইভটা কেন তুমি তুলে নিয়েছো, উনি বললো আমাকে রেজিবুল বারে ফোন করে চাপ দিয়েছে, সেই জন্য আমি তুলেছি। না, রেজিবুল চাপ দেওয়ার পরে লালবাজার থানা থেকে পুলিশ এসে আমাকে বলেছে। আমি বলছি পুলিশ যদি বলতে তাহলে আপনি আমার ক্লাবের নামে আমার নামে এফআইআর করুন। আমার যদি অন্যায় থেকে ভুল কিছু থাকে তাহলে আমার নামে আপনি এফআইআর করুন। টোটালি খেলার জগৎটাকে পুরোপুরি নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে খেলার খবর বাপনদা। কারণ তার ফিল্ড আমার কাছে আছে, ও যে অডিও ক্লিপ করেছে, ও একটা আজকে সময় নেই বলে আমি সেই অডিও ক্লিপটা শোনাতে পারছি না আপনাদেরকে। ও আমার মাঠে বলেছে যে ও হচ্ছে রেজিবুলের একটা সভ্য সমর্থক, সে কাউকে ভালোবাসতে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা সাংবাদিক দাদাভাই এসেছেন, যদি আমার ভালো দিকটা তোলার যেমন অধিকার আছে, ঠিক আমার খারাপের দিকটাও কিন্তু এই সাংবাদিক ভাই তোলার অধিকার আছে। তাহলে অতএব রেজিবুলের ভালো দিকটা তুলছে, তাহলে খারাপের দিকটা কেন তুলবে না ও? যখন তাহলে কে জন্য, তাহলে আমার মাঠে আমি লাইভ করতে বলেছি, লাইভ করেছে, সেখানে ও আমাকে না বলার কারণে ও লাইভটা কি জন্য তুললো? আর ও সেখানে অডিও ক্লিপ করছে যে আমাকে বাধ্য করেছে। আরে ভাই দাদা, ইনি লাইভ করতে আসেন, আমি বলছি দাদা সেখানে আমি মিথ্যে কিছু করি না। রেজিবুল টাকা নিয়েছে, তার প্রুফ আমার কাছে আছে, তার 12,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, তার প্রুফ আছে, সব আছে। তাহলে তারপরে তো ছিল তো আমার মিথ্যে কিছু নয়, সে আসেনি, আমি সেইটা প্রকাশে তুলে ধরেছি। তাহলে আগামীতে আমি বলবো শ্যামপুর থানায় রেজিবুল ঢোকার আগে আজকে আমাদের যে কর্মকর্তারা আছেন বা কাউন্সিল আছেন, সকল মিলে আমার সাথে সাথ দেবেন। রেজিবুলের ফাইসাল্লাহ, বাপনের ফাইসাল্লাহ। বাপন যে এই যে বিনা অন্যায়তে যে লাইভটা তুলে নিয়েছে আর এই যে অডিও ক্লিপটা করেছে, ওদের রেজিবুলের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে ও অডিও ক্লিপ করেছে। সেই অডিও ক্লিপটা কোনো কারণবশত কোনো দাদাভাই আমাকে দিয়েছে, তার জন্য সেই দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ। তবে এর স্টেপ আগামী দিন নিতে হবে, নাহলে আজকে আমরা এই মঞ্চে বসে বসে বড় বড় ভাষণ দিয়ে সবাই চলে যাব। যে সভাপতি সাহেব বলছিলেন যে কমিটি গঠন দরকার, আর এই কমিটি আগামী দিন হাল করে এই শ্যামপুর থানার হাওড়া জেলার বুকে টুর্নামেন্টকে আরো উচ্চ মর্যাদায় স্থান করবে টুর্নামেন্টে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের তুলিতাপাড়া নবজীবনের সারুদা আর বাইনান রাইডার ব্রাদার্সের সোনুদা, দুজন আছে শ্যামপুরের বাইরে, বাদ বাকি আমরা সবাই শ্যামপুরের মোটামুটি। তাহলে আমাদের শ্যামপুরের যে কটা বড় বড় ছোট ছোট যে কটা টুর্নামেন্ট কমিটি আছে, দেখা যাচ্ছে শ্যামপুরে একটা খেলায় একই ডেটে 3টে খেলা পড়ছে। যেমন এবারও হয়েছে আমাদের আরবিটির সঙ্গে আমাদের আরিফুদাদের টুর্নামেন্টটা পড়েছে। আগামী দিনে আমাদের শ্যামপুরে যে টুর্নামেন্টগুলো হবে, আমাদের যে শ্যামপুরের টুর্নামেন্টগুলো হবে, আমরা প্রত্যেকটা টুর্নামেন্ট কমিটির একজনের করে ফোন নাম্বার নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। সেখানে প্রত্যেকটা টুর্নামেন্ট, যেমন আমাদের শ্যামপুরের দিকে প্রথম টুর্নামেন্ট করেছিলেন তপনদা, যার জন্য কোনো সমস্যা হয়নি, হয়তো অন্য জায়গায় পড়েছে। আর আপনি যে ডেটই করুন, যেখানে হোক না যেখানে খেলা পড়বে, কিন্তু শ্যামপুরের মধ্যে না পড়ে।
তাই তো সেই জন্য আমরা এখানে একটা টুর্নামেন্ট ফিক্সড ডেট হয়তো সবাই করতে পারে না, কারো জমি মাঠে হয়, কারো হয় ফিক্সড ডেট করা সম্ভব হয় না। তাহলে আমরা শ্যামপুরের যারা টুর্নামেন্ট কমিটি আছে, 1 মিনিট, যারা শ্যামপুরের টুর্নামেন্ট কমিটি আছে, আমি প্রত্যেককে বলবো আপনারা কোন টুর্নামেন্ট কমিটি থেকে আছেন। এখানে দেখুন অনেক টুর্নামেন্ট কমিটি এখন বর্তমানে টিম পাচ্ছে না, অনেকে হয়তো টুর্নামেন্ট কমিটি নতুন টিম পাচ্ছে না। তাহলে এইটা করলে আমরা প্রত্যেকে সহযোগিতাও করতে পারবো এবং প্রত্যেকের টুর্নামেন্ট সঠিকভাবে মানে সাফল্য পাই সেটাও আমরা চেষ্টা করবো। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এসেছেন, আপনারা কোন মানে এসেছেন সেটা এখানে লিখে দিয়েছেন, কিন্তু আমরা তারপরেও একটা কমিটি করবো। সেখানে হচ্ছে যে আমরা প্রত্যেকের নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে করা হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে ওটা বলার কিছু আসো বললো দাদা সব শেষ কমিটিটা হয়ে যাবে না। বলে দিন না, বলে শেষ করা যাচ্ছে না। মিটিংটা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি সময় আরেকটা মিস করি। আমি সুগামুখী SRPD ক্লাবের একটা সদস্য। এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। এই যে সাম্প্রতিক একই ডেটে 2-3টে করে টুর্নামেন্ট হচ্ছে, এই জন্য যে টুর্নামেন্টগুলোতে একই ডেট হচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, 1 বছর আগে থেকে আমাদের টুর্নামেন্টের ডেট ফিক্স করতে হবে। আমরা যখন এই বছর টুর্নামেন্টটা করে নিচ্ছি, কিন্তু